পূর্বের ক্লাসে দেখেন, পূর্বের ক্লাসের একটু অবশিষ্ট ছিল। অবশিষ্টটা হলো, অবশিষ্টটুকু আগে শেষ করে নিচ্ছে, পরে নতুন ক্লাস শুরু করছে। দেখেন, ইস্যু বন্ড স্টক, ইস্যু বন্ড পেয়েবল ছিল কত বলেন? ৭৫,০০০ টাকা। ইস্যু বন্ড পেয়েবল কত ছিল? ৭৫,০০০। আমি একটু পিছনে যাই, দেখাই আপনাদেরকে। এই যে বন্ড পেয়েবল ৭৫,০০০, এটা গত বছরে ছিল না, এবছর নতুন আসছে। এবছর ইস্যু করছে দেখেই বন্ড আসছে, আর বন্ড ইস্যু করলে টাকা পাওয়া যায়, এক্ষেত্রে আমাদের যোগ হবে। ঠিক আছে, এই যে বন্ড পাইলাম ৭৫,০০০ টাকা। এবার এই ৭৫,০০০ টাকা থেকে -১০,০০০ টাকা যদি মাইনাস করেন, থাকে ৬৫,০০০ টাকা। এই ৬৫,০০০ টাকাকে বলা হবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এইটাকে কি বলে বলেন? নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আশাবাদী সকলেই বুঝতে পারছেন। এবং এবার এইটার সাথে আমাদের এই যে তিনটা জিনিস আমরা বের করছি, দেখেন, এই যে ৭০,০০০ টাকা অপারেটিং অ্যাক্টিভিটিস, মাইনাস ১,২৮,০০০ টাকা, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই ৬৫,০০০ টাকা, এটাকে বলছি আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা এই তিনটা জিনিসের যোগ বিয়োগ করব। এই তিনটা জিনিস যোগ বিয়োগ করার পরে থাকে আমাদের ৭০০০ টাকা। কত টাকা থাকে বলেন একটু? ৭০০০ টাকা। ৭০০০ টাকাকে বলা হয় নেট ইনক্রিজ ইন ক্যাশ। এই ৭০০০ টাকা কি বলে বলেন? নেট ইনক্রিজ ইন ক্যাশ। এই নেট ইনক্রিজ ইন ক্যাশের সাথে আমরা যোগ করব ওপেনিং ক্যাশ। একদম সর্বশেষে এটা মুখস্থ রাখবেন। ওপেনিং ক্যাশ কি হবে? প্লাস হবে। ওপেনিং ক্যাশ কি হবে বলেন একটু, সজীব ভাই? প্লাস হবে। এখন ওপেনিং ক্যাশটা একটু দেখেন। ওপেনিং ক্যাশ বলতে ২০১৩ সালের ক্যাশটা কত টাকা বলেন? ৮,০০০ টাকা। কত টাকা বলেন একটু? ১,০০০ টাকা। ৮,০০০ টাকা। ৮,০০০ এই ৮,০০০ টাকা আমরা যোগ করব। এই যে ৮,০০০ টাকা যোগ করব, দেখেন ৭,০০০ আর ৮,০০০ যোগ করলে আসে ১৫,০০০। এই ১৫,০০০ টার নাম হচ্ছে এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এই ১৫,০০০ নাম কি বলেন? এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এই দেখেন আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স ১৫,০০০ আছে কিনা, এই ১৫,০০০ টাকা। বিষয়টা ক্লিয়ার? এটাই কিন্তু উত্তর। এটা সকলে জানেন কিনা আমি জানি না। ক্যাশের যে বিগিনিং যেটা থাকে, মানে এই সর্বশেষেরটা, মানে শেষ বছরেরটা, এইটাই কিন্তু উত্তর। ক্লিয়ার? জি স্যার। দেখেন আমি আপনাকে, আচ্ছা, নিট ইনক্রিজ ইন ক্যাশ এটা কি বুঝছিলেন? এই যে নিট ইনক্রিজ ইন ক্যাশ ৮,০০০ টাকা, কথা বলেন একটু, এটা কি বুঝছেন? জি। হ্যাঁ। সরি, নিট ইনক্রিজ ইন ক্যাশ ৭,০০০ টাকা। কত টাকা? ৭,০০০ টাকা। এই ৭,০০০ টাকা পাওয়ার আর একটা অপশন আছে, সেটাও আমি প্রমাণ করে দেখা দিচ্ছি। দেখেন, এই যে দুইটা ক্যাশের আছে না, এই দুইটা যে ক্যাশ, এই ১৫,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা মাইনাস করলে দেখেন ৭,০০০ টাকা থাকে কিনা। হ্যাঁ স্যার। এইটা মনে রাখবেন, এইটার বিয়োগফল যেটা হবে এটা হবে নিট ইনক্রিজ ইন ক্যাশ। এইটার মাইনাসটার নামই হচ্ছে নিট ইনক্রিজ ইন ক্যাশ। আর এই যে সর্বশেষ এই ১৫,০০০ টাকার হচ্ছে এন্ডিং, মানে ক্যাশ ব্যালেন্স, এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এইটাই হচ্ছে আমাদের উত্তর। সজীব ভাই কিছু বলতেছেন? জি স্যার, সেটা হচ্ছে সর্বশেষ যখন পারবেন না তখন এই কাজটা করবেন। ঠিক আছে, এই ৭,০০০ টাকা হচ্ছে নিট ইনক্রিজ ইন ক্যাশ, সাথে হচ্ছে ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করবেন, যেটা বের হবে সেটাকে আমরা বলি ক্লোজিং বা এন্ডিং ক্যাশ ব্যালেন্স। আশাবাদী এটা সকলে বুঝতে পারছেন? আমার বিশ্বাস, কিন্তু আমি বুঝাইতে পারছি কিনা আসলে জানি না, তবে চেষ্টা করলাম। শোনেন, একটু তো থাকবেই, এইটা ঝামেলা অল্প একটু, বেশি না। ঠিক আছে, মাত্র দুইটা সমন্বয়, এই যে বি এবং সি, না সরি, এ এবং বি, এই দুইটা সমন্বয় যদি কেউ ভালো করে পারেন, আশাবাদী এখানে আর কোনো সমস্যা নাই। এই দুইটা সমন্বয় এখানে একটু ঝামেলা আছে। ঠিক আছে, যদি আপনাদের সমস্যা হয় এই ক্লাসটা আমি আপনাদেরকে দ্বিতীয়বার রিপিট করব, যদি পারেন ইউটিউব থেকে ভালো মতো দেখে নেবেন। যদি তাতেও কোনো সমস্যা থাকে আমি আপনাদের আবার বললাম আমি এটা আবার করাবো। ঠিক আছে? জি স্যার। এরপরে আমি আরেকটা কোশ্চেন আসতেছি, এটা মনে হয় ডিগ্রি পাস। স্যার 12 সালটা করালে ভালো ছিল। সব করাবো স্যার, একটাও বাদ দিব না। এই যে মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো না আছে আমাদের পরীক্ষায় আসা বা আসার মতো করে সবগুলোই করাবো। একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আজকে দেখেন দ্বিতীয় ক্লাসে মোট 4টা
করাচ্ছি, তাহলে 4টা করা মানে কম না? তার 4টা সব সি পার্টের, একটা বি পার্টের তা না, ঠিক আছে? না। এরকম যদি হুম। 10টা হয়, ক্যাশ ফ্লো যদি 10টা কেউ পারে, আমার মনে হয় না সে পারে না এমন কিছু নেই, ফুলই লাগে না। ঠিক আছে? ক্যাশ ফ্লো যদি 10টা পারেন, আমার মনে হয় পারবেন না এমন কোনো কথা নাই। আচ্ছা, জি স্যার। এটা শুরু করতেছি। হুম। এটা হচ্ছে, আচ্ছা, ডিগ্রি পাস 2015। দেখেন, কম্পিটিভ ডেন্স শিট ফর ঠিক আছে, প্রাণ কোম্পানি লিমিটেড আর প্রেজেন্টেড বিলো। দেখেন, এই প্রাণ কোম্পানির একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। প্রাণ কোম্পানির কি দেওয়া আছে বলেন একটা? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট দেওয়া আছে। আমরা এটার এডিশনাল ইনফরমেশন গুলো একটু পড়ে আসতেছি, মানে সমন্বয় গুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখেন, নিট ইনকাম 2014 ওয়াজ টাকা 1,25,000, cash dividend of টাকা 60,000 were declared and paid. দেখেন, ক্যাশ ডিভাইডেন্ড এটা কোথায় যায় বলেন? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে যাবে। কোথায় যাবে বলেন? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ অ্যাক্টিভিটিজ। এরপরে বন্ড পেয়েবল ও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে যাবে। কোথায় যাবে? ফাইন্যান্স অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিজ যাবে। এবারে কমন স্টক ওয়ার ইস্যু, এটা কমন ফাইন্যান্স। স্টক ও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে যায়, ঠিক আছে? জি স্যার। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ওয়াজ টাকা অপারেটিং 24,000। অ্যাক্টিভিটিস। এইটা যাবে কি অপারেটিং অ্যাক্টিভিটিস একদম শুরুতে? বলেন, একদম ফার্স্টেই আমরা ডেপ্রিসিয়েশন নিব। একদম ফার্স্টে কি নিব বলেন? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন নেব। এরপরে দেখেন, সেলস সেলস ফর দ্য ইয়ার ওয়ার 9,78,000। 78,000। আচ্ছা, সেলস ওয়ার দ্য ইয়ার। এখন দেখেন, সেলস অবশ্যই, এখান তো কোনো কিছু বলা নাই, মানে অবচয় টচয় বলা নাই। সেলস এটা যায় কোথায় বলেন তো একটু? হ্যাঁ। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নাকি? কোথায় যায় বলেন? সরি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যাবে। কোথায় যাবে বলেন? ইনভেস্টিং। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ভিতরে যাবে। আচ্ছা, এটা কি নেই? এইটা কি এই সেলস? এখানে এই যে স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয় হয় না ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ভিতর? আচ্ছা, একটু দেখে নিচ্ছি। সেলস ফর দ্য ইয়ার ওয়ার এত, আচ্ছা যাবে না মনে হয়। যাই হোক, আমি একটু উপরে চেক করে নিচ্ছি। তাহলে আমরা এখানে ডেপ্রিসিয়েশনটা তো পাইছি নাকি? তাহলে যাওয়ার জি মতো স্যার। আমরা দেখি এই একটাই এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসে এই 24,000 টাকা ছাড়া আর কিছু যাবে? নেট ইনকাম যাবে না, নেট ইনকাম তো সবার প্রথমে যাবে। ডিভিডেন্ড হচ্ছে এই ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল, আর বন্ড পেয়েবল ও ফাইন্যান্সিয়াল, কমন স্টক হচ্ছে ফাইন্যান্সিয়াল, ঠিক আছে? তাহলে জি স্যার। শুরু করলাম। নিট ইনকাম ওকে স্যার। 1,25,000, এটা যাবে হচ্ছে জি স্যার। শুরুতেই। এরপরে আমরা একটা মুখস্থ এটা লিখবো, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা লিখবো ক্যাশ প্রোভাইডেড, এক কথা লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমি যাই লিখছি আসলে টাইপিং করছি তো, লেখার কাম লিখছি। লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। কি লিখবেন বলেন? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসে বললাম আমরা 4টা জিনিস আপনারা নেবেন। প্রথমটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, দ্বিতীয়টা হচ্ছে গেইন অন সেলস, লস অন সেলস, তৃতীয়টা হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। কে বলছে? চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। এখন আমরা ডেপ্রিসিয়েশন নিলাম। এখন এই যে সমন্বয়গুলো আমরা পড়েছি, এই একটা সমন্বয়ের ভিতর ছিল যে কোন সম্পদ বিক্রি করছি, লাভ হয়েছে অথবা লস হয়েছে, এরকম কিছু ছিল? না। এই সমন্বয় কটার ভিতরে আমরা সবকটা পড়েছি প্রথমে, এটার ভিতরে লাভ লস ছিল না। মানে যদি থাকে তাহলে আমাকে একটু স্মরণ করেন, আমার ভুলে যাইতেই পারি। না স্যার। ছিল? না স্যার। আচ্ছা, না থাকলে এরপর আসেন, আমরা এখানে একটু খুঁজেন, স্থায়ী সম্পত্তি খুঁজবেন। সরি, এই যে ক্যাশ কি যাবে? কথা বলেন। না স্যার। ক্যাশ না, যাবে না। cash আচ্ছা, যাবে এরপরে না। আমরা একটু চলতি সম্পত্তি দেখি। অ্যাকাউন্ট রিসিভেবল চলতি সম্পদ, ইনভেন্টরি চলতি সম্পদ,
হুম তারপরে ল্যান্ড স্থায়ী সম্পদ যাবে না, ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ Equipment আসবে না, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেটা আসবে না। এরপরে আসেন না স্যার চলতি দায়, অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল চলতি দায়, তারপরে বন্ডস পেয়েবল দীর্ঘমেয়াদী দায়, কমন স্টক দীর্ঘমেয়াদী দায়, রিটার্ন আর্নিং এগুলো দায়। সুতরাং কয়টা কয়টা পাইলাম আমরা বলেন তো একটু? তিনটা তিনটা। অ্যাকাউন্ট তিনটা ইনভেন্টরিজ পাইলাম। আর অ্যাকাউন্ট পেয়েবল, হ্যাঁ সমস্যা নেই, বলেন। মানে অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরিজ আর অ্যাকাউন্ট পেয়েবল, এই তিনটা পাইছি। অ্যাকাউন্টস পেয়েবল। এবার অ্যাকাউন্টস রিসিভেবল আসেন, আমাদের 2013 সালে হচ্ছে 76,000 টাকা, 2014 সালে 85,000 টাকা। বলেন তো বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি বৃদ্ধি আচ্ছা কত হাজার টাকার বৃদ্ধি পাইছে? 4 + 9,000 9,000 টাকা নয় বৃদ্ধি পাইছে। তাহলে আমরা কি বলতে পারি ইনক্রিজ অ্যাকাউন্টস রিসিভেবল? জি আচ্ছা মাইনাস Increase- সম্পদ যদি বৃদ্ধি পায়, আমি আমার সূত্র অনুযায়ী বলি, এটা কি ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? ভালো ভালো ভালো। তো অবশ্যই মাইনাস হবে নাকি? বাদ জি যাবে। হুম। এই দেখেন ইনক্রিজ অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস, বুঝতে পারছেন? জি জি স্যার। হুম। আচ্ছা এরপরে ইনভেন্টরি আচ্ছা ইনভেন্টরি। ইনভেন্টরি 2013 সালে ছিল 1,89,000। এবার 2014 সালে আসেন 1,80,000। বলেন বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? হ্রাস হ্রাস পেয়েছে পেয়েছে আচ্ছা হ্রাস পাইছে। কি পরিমাণে হ্রাস পাইছে বলেন? 9,000 9,000 টাকা হ্রাস পাইছে। তাহলে ইনভেন্টরি তো সম্পদ, ওই। সম্পদ হ্রাস পাইছে, এটা তো ক্লিয়ার। তাহলে জি ইনক্রিজ ইনভেন্টরি কি বলবো বলেন? ইনক্রিজ সরি ডিক্রিজ ইনভেন্টরি। ডিক্রিজ আচ্ছা সম্পদ যদি হ্রাস পায় আমাদের নিয়ম অনুযায়ী, মানে আমার মনে রাখার কৌশল অনুযায়ী বলছি কি আমাদের খারাপ লাগে নাকি? জি জি স্যার। তাহলে এই এটা লাগলে অবশ্যই খারাপ প্লাস লাগলে হবে, কি হবে? প্লাস হবে। প্লাস হবে। এই দেখেন প্লাস হচ্ছে ডিক্রিজ জি ইনভেন্টরি। ক্লিয়ার এটা? জি আচ্ছা এটা হইলো। এরপরে আসেন অ্যাকাউন্টস পেয়েবল। এই যে অ্যাকাউন্টস পেয়েবল রইলো, অ্যাকাউন্টস পেয়েবল দেখেন 2013 সালে আছে 47,000 টাকা, 2014 সালে আছে 34,000 টাকা। এটা কি 2014 সালে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পাইছে? বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। হ্রাস পেয়েছে। দেখেন হ্রাস 2013 পেয়েছে। সালে ছিল 47, 2014 সালে আছে 34, অবশ্যই হ্রাস পেয়েছে। ঠিক আছে? জি স্যার। হুম, কত হুম। টাকা বলেন? কত কত হাজার হ্রাস পাইছে? 13,000। হ্রাস পাইছে কত বলেন? 13,000 টাকা হ্রাস পাইছে। দায় হ্রাস পাইছে। আচ্ছা দায় যদি আমাদের কাছ থেকে কমে, দায় যদি আমাদের কাছে কমে তাহলে অবশ্যই ভালো লাগার কথা। কি হুম। বলছি? তাহলে আমাদের কি হবে বলেন? মাইনাস যদি ভালো লাগে আমাদের মাইনাস হবে নাকি? হ্যাঁ ভালো এই লাগলে মাইনাস মাইনাস হবে। হবে। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 13,000 মাইনাস। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা এরপরে এই প্লাস মাইনাস করার পরে আমরা দেখি এখানে থাকে প্লাস 11,000 টাকা। এই 1 লক্ষ নিট ইনকাম 1,25,000 টাকা থেকে সাথে যদি আমরা 11,000 টাকা যোগ করি থাকে আমাদের 1,36,000 টাকা, যেটার নাম আমরা বলবো নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। কি নাম বলবো বলেন? নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অপারেটিং অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস। সবাই কি বুঝছেন? জি স্যার। জি এরপরে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের দ্বিতীয় যে ধাপ, দ্বিতীয় ধাপে আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দ্বিতীয় ধাপের নাম কি বলেন? ইনভেস্ট ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ভিতরে কয়টা জিনিস যায়? দুইটা দুইটা জিনিস যায়। কি কি যায় বলেন? ক্রয় ক্রয় বিক্রয় আর বিক্রয়। কোন সম্পত্তির ক্রয় বিক্রয় যায় বলেন? স্থায়ী সম্পত্তির ক্রয় বিক্রয় যায়। বলেন স্থায়ী সম্পত্তির ক্রয় বিক্রয় এখানে আমাদের অন্তর্ভুক্ত হবে, অন্য কিছু না। এখন দেখেন এই এতটুকুর ভিতরে আমরা কোনো স্থায়ী সম্পত্তি মনে হয় পাইনি, পাইছে কি? না কথা স্যার। বলবেন। না এইটুকু কোনো স্থায়ী সম্পত্তি পাইনি, তাহলে আমি আমার এই যে ইসে গেলাম, এই যে ব্যালেন্স শিটটা গেলাম, ব্যালেন্স শিটে স্থায়ী সম্পত্তি দেওয়া আছে ল্যান্ড, স্থায়ী সম্পত্তি দেওয়া আছে ইকুইপমেন্ট। এই দুইটা ছাড়া এখানে কোনো স্থায়ী সম্পত্তি আছে? কথা বলেন, আছে নাই কি? না না নাই। আচ্ছা ল্যান্ড 2013 সালে ও ছিল 2013 সালে ছিল হ্যাঁ 1 লক্ষ টাকার, 2014 সালে আছে 75,000 টাকার। আচ্ছা ল্যান্ড কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? হ্রাস পাইছে।
তাহলে কি মানে সে ক্রয় করছে না বিক্রয় করছে? কথা বলেন। বিক্রয় বিক্রয় করছে। বিক্রয় করছে। 1,00,000 টাকা থেকে মাইনাস করবেন কত? 75,000 টাকা থাকে কত? 15 নাকি 25? 25,000। 25,000। 25,000 তাহলে আমরা বলতে পারি সেলস ল্যান্ড নাকি কি বলতে পারি বলেন? সেলস অফ ল্যান্ড। সেলস অফ ল্যান্ড 25,000। ল্যান্ড। সেলস যেহেতু করেছি আমরা টাকা আমরা টাকা পাইছি 25,000, এই কারণে যোগ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন আরেকটা স্থায়ী সম্পত্তি ইকুইপমেন্ট। আরেকটা স্থায়ী সম্পত্তি কি আছে বলেন? ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট 2013 সালে ছিল 2 লাখ টাকা, 2014 সালে 2,60,000 টাকা। বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা অবশ্যই সে ক্রয় করেছে। ক্রয় করছে। কত টাকা বেশি, মানে কত টাকা তো ক্রয় করেছে? 60,000। কত 60,000। টাকা নতুন ক্রয় করেছে বলেন? 60,000। তাহলে আমরা বলতে পারি পারচেজ অফ ইকুইপমেন্ট। জি স্যার। পারচেস অফ তাহলে ইকুইপমেন্ট। পারচেজ অফ ইকুইপমেন্ট যদি আমরা করি তাহলে ক্রয় করলে অবশ্যই টাকা দেই মাইনাস নাকি? মাইনাস হবে। হ্যাঁ। আর কিছু আর কোন স্থায়ী সম্পত্তি আছে? না দেখেন, আর কোন স্থায়ী সম্পত্তি আছে এখানে? না স্যার। যদি না থাকে তাহলে আমরা এই দুইটা যোগ বিয়োগ করব। 25,000 টাকা এবং এই মাইনাস 60,000 টাকা থাকলে আমাদের থাকে মাইনাস 35,000 টাকা। এই মাইনাস 35,000 টাকা নাম দিব নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি নাম দেবো একটু বলেন? নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এই ইউজড দিলাম কেন? এই ইউজড দিয়েছি এখানে মাইনাস আসার কারণে। যদি ইউজড এই যে মাইনাস না আসতো তাহলে আমরা বলতাম নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। মনে থাকবে? জি স্যার। জি এরপরে আমরা যাব 3 নাম্বার ধাপে। 3 নাম্বার ধাপের নাম কি? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। 3 নাম্বার ধাপের নাম কি বলেন? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ভিতরে নাম দুই তিনটা মুখস্থ রাখবেন। ডিভিডেন্ড, কমন স্টক, ছিল। তারপরে যাবে হচ্ছে বন্ডস কারণ পেয়েবল। এইগুলাই বারবার আছে, এইগুলাই মানে সেম না? হ্যাঁ, এগুলোই সেম। যদি মনে থাকে বা বুঝতে পারেন তাহলে এগুলোই সেম। এবার একটু দেখেন, নেট ইনকাম গেল, এখানে স্পষ্ট বলে দিয়েছে ক্যাশ ডিভিডেন্ড পেইড কত টাকা? 60,000। পেইড করছে যেহেতু এটা আমাদের মাইনাস হবে। এই দেখেন, ডিভিডেন্ড পেইড বা পেমেন্ট ডিভিডেন্ড 60,000 মাইনাস। ক্লিয়ার? জি এরপরে এই পেলাম ডিভিডেন্ড। এরপরে বন্ড পেয়েবল অ্যামাউন্টিং টাকা 50,000 ওয়ার কি লাগছে? ডিমান্ডেড ফর ক্যাশ 50,000। এই 50,000 টাকার পরিশোধ করে দিয়েছে, এই আর কিছু না। এই যে দুইবার লেখার কারণও কিন্তু দুইবার যাবে না, একবারই। আমরা এখানে বন্ডস পেয়েবল আর কি এটা ইস্যু করছে, এটা টাকা পাইছেন আপনি আর কি। বন্ড পেয়েবল ইস্যু করছে কত বলেন? 50,000। বন্ড পেয়েবল ইস্যু করছে কত? 50,000 এই দেখেন বন্ড, এই 50,000 এটা কি ই করলো? দিছে। মাইনাস দিছে। আচ্ছা, এটা একটু পড়ি তো। রেডিমেড বন্ড ফর পেয়েবল অ্যামাউন্টিং টাকা 50,000 ওয়ার রেডিমেড। রেডিমেড ফর ক্যাশ, এটা পরিশোধ করছে, বুঝছেন? তাহলে যেহেতু পরিশোধ করে মানে দায়ের টাকা পরিশোধ করে দিছে, মানে এই যে বন্ডস পেয়েবল টাকা পরিশোধ করে দিছে, এখানে ইস্যু না। যদি পরিশোধ করে দেন তাহলে আসলে মাইনাস হবে। ঠিক আছে? এই বন্ড পেয়েবল মাইনাস। যদি বন্ড পেয়েবল ইস্যু করে তো তাহলে যোগ হইতো, মাইনাস হইলো। এরপর আছেন কমন স্টক। এই দেখেন কমন স্টক ওয়ার ইস্যুড টাকা 50,000। কমন স্টক আছে কত বলেন? এটা কি ইস্যু করছে? 50,000 ইস্যু মানে কি বিক্রয়? ইস্যু মানে কি? বিক্রয়। এটা যোগ হবে। এটা কি হবে বলেন? যোগ হবে। যোগ হবে। ইস্যু অফ কমন স্টক কত? 50,000। এবার এই তিনটা যোগ বিয়োগ করেন। এই তিনটা যোগ বিয়োগ করার পরে আসে আমাদের 60,000 টাকা। এই 60,000 টাকার নাম হচ্ছে নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটাও মাইনাস, এই কারণে বললাম ইউজড। দেখেন, আমরা এই অপারেটিং অ্যাক্টিভিটিস পাইছি 1,36,000 টাকা অপারেটিং অ্যাক্টিভিটিস, 35,000 টাকা পাইছি আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর 60,000 টাকা আমরা পাইছি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা জিনিস আমরা যোগ বিয়োগ করব। এই তিনটা জিনিস যোগ বিয়োগ করার পরে আমাদের থাকে 41,000 টাকা। এই 41,000 টাকার নাম নিট আচ্ছা ইনক্রিজ ইন ক্যাশ। কি বলুন বলেন? ইনক্রিজ ইন ক্যাশ। ক্যাশ। এই ইনক্রিজ ইন ক্যাশ আমি ওই যে উপরের দুইটা যে ক্যাশ, এই ক্যাশের যোগ বিয়োগ করলো এটা পাবেন। ঠিক আছে? এর সাথে আপনি যোগ করবেন ওপেনিং ক্যাশ ব্যালেন্স। কি যোগ করবেন বলেন? ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল 22,000 টাকা। ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল কত বলেন?
22,000 টাকা। এই 22,000 টাকা এই দেখেন যোগ করে নিচ্ছে। এই 22,000 টাকা যোগ করলে হয় আমাদের 63,000 টাকা। এই 63,000 টাকাকে আমরা বলবো মানে এন্ডিং ক্যাশ ব্যালেন্স। কি বলবো বলেন? এন্ডিং এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এই এন্ডিং ক্যাশ ব্যালেন্স এই দেখেন, এই এন্ডিং ক্যাশ ব্যালেন্স কত? 63,000 টাকা। এন্ডিং ক্যাশ ব্যালেন্স আছে কত? 63,000 63,000 টাকা। এই 63,000 টাকা থেকে যদি আপনি এই 22,000 টাকা মাইনাস করেন, তাহলে দেখেন এখানে যে আমাদের নিট ইনক্রিজ ইন ক্যাশ ছিল এই 41,000 টাকাই হয়। হ্যাঁ ঠিক আছে? জি স্যার। সহজ না কঠিন বলেন দি? একদম একদম সহজ। বিল্লাল ভাই লাইনে আছেন? হ্যাঁ আর সজীব ভাই কি বলে, মাথা ঘুরায়? না বলছি যে দুইয়ের সাথে সমন্বয় দিচ্ছে না, ওই যে নিচে একটা সমন্বয় দিচ্ছে, সেলস বিক্রয় করছেন, আমরা তো মনে করতাম যে স্থায়ী সম্পত্তি ওটা, যেহেতু অনেক টাকার বিক্রয়। ও এটা, হ্যাঁ একটু তো ঝামেলা থাকবেই। দেখেন সেলস অফ দ্য ইয়ার ওয়ার 9,78,000 টাকা। আচ্ছা সেলস এটা যদি কাজে লাগবে, আমরা যদি এটা ডাইরেক্ট মেথডে করি, তাহলে আমাদের এই সেলসটা কাজে লাগবে। ঠিক আছে, ডাইরেক্ট মেথড ছাড়া আমাদের এই সেলস কোনো কাজে লাগবে না, বুঝছেন? জি স্যার। সেলস হুম, কাজে লাগবে যদি আমরা এটা ডাইরেক্ট মেথডে করি। আমরা তো কিভাবে করতেছি বলেন? ইনডাইরেক্ট। কিভাবে করতেছি? ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। ডাইরেক্ট হইলে আমাদের এই সেলস এর টাকাটা কাজে খাটাইতে পারতাম। আচ্ছা ডাইরেক্ট করলে না? জি জি, ডাইরেক্ট মেথডে করলে। ডাইরেক্ট মেথডটা একটু হার্ড, তবে পারবেন যদি। আমি এখনো নিজেই সম্পূর্ণ ক্লিয়ার না, তবে ক্লিয়ার হয়ে আমি আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করব। এবার স্যার ডাইরেক্ট মেথড আইবে না এমনিতে। জি 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 বলেন। বলছি এবার এমনিতেই বলছেন, সাহেব বললো যে ডাইরেক্ট মেথড আইবে না, এই জন্য বললাম। আসলে আমি এমন অনেক প্রশ্ন দেখছি যেটা আসলে গত বছর আইছে, এবছর আইছে। তো আপনি তো ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথডে শুধু একমাত্র একটা ম্যাথের কথা বললেন। মানে সেম প্রশ্ন, যেটা আপনার গত বছর আসছে এটা এই বছর আসছে, মানে বিষয়টা এরকমের। তো সুতরাং নিশ্চিত না, বুঝছেন? কারণ আমরা অঙ্কই পারি কয় অধ্যায়, এর ভিতরে যদি করেন ছাটাই বাটাই, তাহলে আর অঙ্ক পারবেন কোথা থেকে, বুঝছেন? যেমন এখানে যদি আমরা ধরেন আমাদের চ্যাপ্টার থাকে 6টা বা 7টা, আমরা মানে এর থেকে ছাটাই করে করি 4টা, 6-7টা থেকে আমরা করি 4টা অথবা 5টা, তাহলে এর ভেতর থেকে যদি ম্যাথ কমাই ফেলান, তাহলে আর একটু কঠিন করে দিলে কিন্তু আমরা পারবো না। জি স্যার। এটাই স্বাভাবিক। আর দেখবেন যেটা আমরা পারবো না সেটাই পরীক্ষায় আসবে, এরকমটাই হয়। হ্যাঁ জি জি ঠিক আছে, পরীক্ষা কিন্তু এটা এরকমটাই হয়। বুঝেছি। আমরা যেটা পারি সেটা কোনোদিন পরীক্ষায় আসে নাই। এই হচ্ছে পালা। এখন দেখেন আমি এ যাবৎ পর্যন্ত আপনাদের 4টা করাইছি, এই 4টা জি আপনারা স্যার। পারবেন না? জি স্যার। আপনাদের সজীব ভাই বা বেলাল ভাই একদমই নতুন মনে হয়, কিন্তু বেলাল ভাই কোনো কিছু কথা বলে না, বুঝেও কিনা সেটা আমি জানি না। বেলাল ভাই সায়েন্স থেকে আসা লোক। বেলাল ভাই জি ভাই মানে ঘুমাচ্ছেন? ঘুম হয় নাকি এখানে? অবশ্যই ঘুমায়, 100% শিওর। এই কারণে তো বলছি আরে না ক্যামেরা অন রেখে ক্লাস করানো উচিত। ঠিক আছে, জি এই দ্বিতীয় ঘুমানোর ক্লাসে তো সম্পূর্ণ কথা বললাম ভাই, বলছে ঘুমাইতে। আচ্ছা